হ্যালো বন্ধুরা, আজ সাসপেন্স থ্রিলার ড্রামা প্যারাসাইট দ্য গ্রে এক্সপ্লেন করতে চলেছি। এটাকে আমি 3টি পার্টে বিভক্ত করেছি। আজকে হবে পার্ট 1। পরের পার্টগুলো দেখতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো তবে শুরু করা যাক। গল্পের প্রথমেই আমরা পরিবেশ দূষণ ও পরিবেশ সংকটের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যা তৈরি হয়েছে মানবজাতির দ্বারা, আর এর ফলও কিন্তু মানবজাতিকেই ভোগ করতে হবে। এখান থেকেই গল্পের সূত্রপাত হয়। আমরা একজন ভদ্রলোককে দেখতে পাই যিনি ইন্টারনেটে কিছু বিষয়ে কথা বলছেন। তারপরে আকাশ থেকে কিছু অদ্ভুত প্রাণী পৃথিবীর দিকে ধেয়ে আসতে শুরু করে। এরাই হচ্ছে মূলত প্যারাসাইট। একটা পার্টি চলছে। সকলে যখন এই পার্টিতে মশগুল ছিল তখন ডিজে অপারেটিং সিস্টেমে একটি মেয়েকে আমরা দেখতে পাই, আর সেই পার্টিতে কিন্তু প্যারাসাইটগুলো সংক্রমিত হয়। প্যারাসাইট বলগুলোর ভেতর থেকে একটা অদ্ভুত দেখতে পোকা বের হয়। তারা ধেয়ে যায় একটি মানুষের দিকে যাতে তারা সংক্রমণ ঘটাতে পারে। এই মানুষটির কানের ভিতর দিয়ে ঢুকে যায়, আর মানুষটির মধ্যে অদ্ভুত রকমের একটা রিয়্যাক্ট হয়। এই মেয়েটি যে ছেলেটির মধ্যে সংক্রমিত হয় তাকে এসে ওপা বলে ডাকতে থাকে। ছেলেটি চোখ না খুললে মেয়েটি বিরক্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পর ছেলেটি আপনা আপনি উঠে যায়, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত রিয়াকশন হতে থাকে। সে পার্টি চলছিল সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, আর সে তার পরিচিত ওই মেয়েটিকে ডাকলে মেয়েটিকেই প্রথম আক্রমণ করে। তার মুখের চেহারা একদমই বদলে যায়। এরপর একের পর এক মানুষকে মারতে শুরু করে। এখান থেকে সকলে ভয়ে সন্ত্রস্ত হয়ে ছুটে পালাতে থাকে। এখান থেকেই প্যারাসাইট আক্রমণের প্রথম ঘটনা ঘটে। ঘটনা ঘটার 1 ঘন্টা আগের কিছু দৃশ্য আমরা দেখতে পাই। এখানে আমরা প্রথম সিনের সেই লোকটিকে দেখতে পাই যে একটি মাংস কিনছে। শপিং মলে কাজ করা এই ক্যাশ কাউন্টারের মেয়েটির নাম হচ্ছে সোইন, যে আমাদের গল্পের মেইন লিড। সোইনের কাছেই লোকটি মাংসের দাম নিয়ে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সোইন বলে যে মাংসের দাম এখানে লেখা নেই, আপনাকে অন্য কাউন্টারে যেতে হবে। কিন্তু লোকটি সোইনের সাথে খুব খারাপ ব্যবহার করে চলে যায়। এদিন যখন সোইন নিজের স্কুটার নিয়ে বের হচ্ছিল তখন সে অনুভব করে যে কেউ যেন তাকে ফলো করছে। পিছনে দূরে একটা গাড়ি দাঁড়িয়েছিল। যতই স্কুটার নিয়ে এগোয় গাড়িটি তাকে অনুসরণ করতে থাকে। এটি সেই লোকটির গাড়ি ছিল যার সাথে শপিং মলে তার ঝামেলা হয়েছিল। এরপর সোইন একটা ফাঁকা রাস্তা দিয়ে গেলে লোকটি তার পিছন পিছন যেতে থাকে। মাঝ রাস্তায় গিয়ে লোকটি তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে, আর সোইন একটা জায়গায় ছিটকে পড়ে। এরপর লোকটি নিজের পকেট থেকে চাকু বের করে বীভৎসভাবে সোইনকে মেরে ফেলে। সোইন সেখানে আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে যায়। লোকটি চিৎকার করে জঙ্গলের ভিতরে সোইনের দেহটাকে খুঁজতে থাকে, কিন্তু সে সোইনকে দেখতে পায় না। তার আগেই লোকটির উপর একটা আঘাত হয়। লোকটি 2 টুকরো হয়ে মারা যায়। সোইন কিন্তু এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপর আমরা চলে যাই হাসপাতালে, যেখানে ডিটেকটিভ চিওল মিন এবং তার সঙ্গীরা খোঁজাখুঁজি করছিলেন। তারা বুঝতে পারছিল না যে লোকটিকে কে বা কিভাবে 2 টুকরো করে মেরে ফেলেছে, আর যে মেয়েটি আঘাতপ্রাপ্ত হয়েছে তার নামই বা কি। এখানে ডিটেকটিভ মেয়েটির নাম জানতে পারে। মেয়েটির নাম সোইন। ডিটেকটিভ হয়তো এই সোইনকে আগে থেকেই চিনতেন, তাই নামটা শুনে একটু চমকে যায়। এরপর ডিটেকটিভ শুনতে পারে যে মেয়েটি এই মুহূর্তে কোমায় রয়েছে, তার জ্ঞান ফেরেনি। এবার ডিটেকটিভ নিজে পার্সোনালি তার সাথে দেখা করতে চায়, কিন্তু মেয়েটির শরীরে এই মুহূর্তে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ছিল অনেক পুরনো আঘাতের চিহ্ন, যেগুলো জীবনের অনেক পুরনো ঘটনার সাক্ষী। এরপর হঠাৎ করে সোইনের জ্ঞান ফেরে। তারপর সে ডিটেকটিভের সাথে কথা বলতে শুরু করে। ডিটেকটিভ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সোইন সব কিছু বলে, কিন্তু এখানে সোইনের শরীরে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেই দাগগুলো ছিল না। অটোমেটিক সেগুলো ঠিক হয়ে গিয়েছিল। এরপর চিওলমিন সোইনের সাথে একা কথা বলতে থাকে। সোইন বলে, আমি জানি না জীবনে আমাকে কেউ বিশ্বাস করবে কিনা। আমি এটা বুঝতে পারছি না। হয়তো এতক্ষণে আমার বেঁচে থাকা উচিত ছিল না। আপনাকে আমি আবার অখুশি করতে চলে এসেছি। ডিটেকটিভ বলে, তুমি অখুশি কেন করবে? তোমার জীবনে সব থেকে বেশি খুশি পাওয়া উচিত। আসলে সোইনকে ছোটবেলায় তার বাবা প্রচুর মারধর করত, মেরে হাড়গোড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সোইন এতটাই সাহসী মেয়ে ছিল যে নিজের 10 বছর বয়সেই ডিটেকটিভ চিওল মিনের কাছে গিয়ে রিপোর্ট লিখেছিল নিজের বাবার নামে। ডিটেকটিভ তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়, বলে কিছু হলে আমাকে জানাতে। তারপর ডিটেকটিভ চিওল মিনের সঙ্গী সাথীদের মধ্যে একজন জানায় যে সে আজকে চার্চে যাবে। এদিকে আমরা দেখেছি সোইনের মধ্যে কিছু কিছু ঘটনা মনে ছিল যে তার মধ্যে কিছু একটা সংক্রমণ হয়েছে।
তারপরের ঘটনা আমরা কয়েক মাস পরে দেখতে পাই। এখানে গাং নামের এক বসকে মারার জন্য একজন লোক রেডি হয়ে রয়েছে, যার নাম হচ্ছে কাঙ্গু। এই কাঙ্গুকে এই মেয়েটি সাহায্য করে যে বস এত নাম্বার ঘরে রয়েছে। কাঙ্গু এটা শোনার সঙ্গে সঙ্গে একজন ওয়েটার রুমের ভিতর ঢুকে যায়, আর বস রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বসের উপর আক্রমণ করে বসকে মেরে ফেলার জন্য। কিন্তু এখানে সে ব্যর্থ হয়, বসকে মারতে পারে না। বাকি লোকেরা তাকে ধরার আগেই কাঙ্গু ছুটে পালাতে থাকে। এখানে কাঙ্গুর 2 বোন ছিল, একটি ছোট বোন এবং এক বড় বোন। তারা বাসে করে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে। টেলিফোন বুথ থেকে নিজের বাড়িতে ফোন করে কাঙ্গু, কিন্তু কেউই ফোন রিসিভ করে না। এরপরও রাতের অন্ধকারে নিজের বাড়ির পথে এগিয়ে যায়। বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পায় যে জল খেতে খেতে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে কেউ। এটি হচ্ছে তার বড় বোন। বড় বোনকে ছোট বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না, কারণ সে হয়তো একটু অদ্ভুত আচরণ করছে। কাঙ্গু বলেন, এখানে বেশিক্ষণ থাকবো না, আমি আসছি। কিন্তু নিজের রুমে গিয়ে দেখতে পায় যে তার ছোট বোন এখনও ফেরেনি। এটা নিয়ে তার একটু চিন্তা হতে থাকে। ওই 2 বোন তার কাছে প্রাণের চেয়েও প্রিয়। এরপর সে কাউকে একটা ফোন করে, কিন্তু ফোনে নেটওয়ার্ক পায় না। তারপর তার চিন্তা আরও বেড়ে যায়। আরও কিছু সাইন দেখতে পায় যা নর্মাল ছিল না। এদিকে সোইনকে দেখতে পাই, সে নিজের শরীরে ছোটবেলার আঘাতের চিহ্নগুলো দেখছে। হঠাৎ করে তার কাছে ডিটেকটিভ চিওলমিনের ফোন আসে। ডিটেকটিভ জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। সোইন জানায় যে সব কিছু ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। হঠাৎই বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। একজন লোক বাসে ওঠে, আর তখনই সোইনের কানে একটা অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয়। সে লক্ষ্য করে লোকটি তাকে অদ্ভুতভাবে দেখছিল। ভয়ে সে বাস থেকে নেমে চলে আসে। এরপর নিজের বাড়ির দিকে এগোতে থাকে। তারপর আমরা অন্য একজন লোক এবং একজন মহিলাকে দেখতে পাই। লোকটি বলছে, আমরা এগুলো তো হোটেলে করতে পারতাম। মেয়েটি বলে, আপনাকে আমার বাড়িতেই যেতে হবে। মেয়েটি ওই লোকটিকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। ফ্ল্যাটটা একদম ফাঁকা ছিল, আর ফ্ল্যাটের গায়ে একটা অদ্ভুত রকমের রক্ত দিয়ে সাইন বানানো ছিল। সে ফ্ল্যাটের ভিতরে ঢোকে। লোকটি অবাক হয়ে যায়, এখানে কেউ নেই কেন? আর ওখানে স্তূপাকৃতি করা ছিল বহু লোকের জামা কাপড়। তারপরে ঘরের ভিতরে আরও অনেক লোক চলে আসে। এই লোকটি বুঝতে পারে না যে এই লোকগুলো কিভাবে এসেছে। মেয়েটির সাথে ঘনিষ্ঠ হতে এসেছিল লোকটি। তারপর মেয়েটি নিজের রূপ বদলে ফেলে আর তাকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে জানালার ওপাশ থেকে পুলিশ চলে আসে, যারা একটা ধোঁয়া বোম ছেড়ে দেয়। এরপর লোকটি কোনোভাবে প্রাণে বেঁচে যায়। আর এই প্যারাসাইটগুলোর উপর জাল বিছানো ছিল আগে থেকেই, তাই ওদেরকে মারার জন্য পুলিশও আক্রমণ চালায়। প্যারাসাইটগুলোর সাথে পুলিশের একটা ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। পুলিশের একটা স্পেশাল ফোর্স ওদেরকে ধরার জন্য এভাবে ফাঁদ পেতে রেখেছিল। এর মধ্যে কালো কোট পরা লোকটা পালাতে সক্ষম হয়। গাড়ির মধ্যে আরও একজন প্যারাসাইটকে আটক করে রাখা হয়েছিল। লোকটি বলে, তোমাকে এভাবে আটকে রাখা হয়েছে কেন? ঠিক সেই মুহূর্তে গল্পের মেইন লিড মহিলা চন কিয়ং এখানে ওদের উপর আক্রমণ চালায়। চন কিয়ং ছিল প্যারাসাইট দলের মেইন লিড। উনি এখানে প্যারাসাইটের উপর আক্রমণ করে সুন্দরভাবে তাদের সাহায্য করে দেয়। রুমটি ভিতরে সার্চ করে দেখতে পায় বহু মানুষকে ওরা খুন করেছে। আর একটা রুমের ভিতর ঢুকে ভাঙচুর করা দেখতে পায়। সেখানে বহু মানুষের মৃতদেহের কাটা অংশ স্টোর করে রাখা হয়েছে। হয়তো প্যারাসাইটগুলো তাদের খেয়ে ফেলতো, আর রক্ত দিয়ে একটা অদ্ভুত সাইন বানানো হয়েছে। এখানে চন কিয়ং জানতো যে এটার একটা অদ্ভুত অর্থ রয়েছে। তারপর আমরা আবার পরে সোইনকে দেখতে পাই। সোইন এখানে অন্য একটা বাসে করে ফিরছিল। এখানে যে কাঙ্গুর বোন ছিল সে ফোনে কারোর সাথে কথা বলছিল, আর রাতের অন্ধকারে নিজে একা একা বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা দেখার পর কাঙ্গুর একটু সন্দেহ হয়। কাঙ্গু তার বোনের পিছন পিছন যায়, নিজের বোন কোথায় যাচ্ছে তা দেখার জন্য। এদিকে সোইন বাড়ি ফিরে আসে, কিন্তু আবার তার কানের মধ্যে একটা অদ্ভুত রকম শব্দ হতে থাকে, কারণ কাছাকাছি আরেকজন প্যারাসাইট ভদ্রলোক দাঁড়িয়েছিল। এবার ওখান থেকে সোইন ছুটে পালাবার চেষ্টা করে, কিন্তু লোকটির হাত থেকে কোনোভাবে পালাতে পারে না। এদিকে উল্টো দিকে কাঙ্গুর বোনও চলে এসেছিল। সোইন এদের দুজনের সামনে আসার পরই ভয় পেয়ে যায়। লোকগুলো জিজ্ঞেস করে, তুমিও কি আমাদের মতোই? এরপর লোকগুলো যখন নিজেদের রূপ ধারণ করে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে কাঙ্গু সেটা দেখছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই শরীরের অর্ধেক মুখটা একরকম ছিল। এটা দেখার পর সোইনকে লোকগুলো বলে, তুমি যদি এরকমভাবে না থাকতে চাও, তুমি যদি আমাদের প্রজাতির হতে চাও, তাহলে আমাদের সাথে মিলিত হও।
তো ওরা একটা মিটিং ফিক্সড করে। এদিকে কাঙ্গু এখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু কাঙ্গুর পায়ের শব্দ শুনে ফেলে। ততক্ষণে ওর বোন আর ওই লোকটি চলে গেছে। এরপর সেখানে সোইন ওকে আক্রমণ করে। সোইন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? কাঙ্গু বলে, আমি এখানে ইচ্ছে করে আসিনি, আমি এখানে আমার কুকুরকে খুঁজছিলাম। তখন সোইন ওর আইডি কার্ড দেখতে চায়। আইডি কার্ড দেখে বলে যে ওর যখন জ্ঞান ফিরবে তখন ওকে কিছু কথা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তুমি প্রমিস করো। কাঙ্গু প্রমিস করে। এরপর সোইন কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে যখন জাগে, কাঙ্গু সামনে এসে তাকে বলে, তোমাকে একটা কথা বলি, কিছু লোকের অদ্ভুত রকম মুখ হয়ে যায়। তোমার মুখটা অদ্ভুত রকম হয়েছিল, যেন দেখে মনে হচ্ছিল তোমাকে প্যারাসাইট আক্রমণ করেছে। তবে তুমি নাকি মিউট্যান্ট, আর ওরা তোমাকে আঘাত করতে পারে। এই কাগজটা তোমাকে দিয়েছিল, যেটা তোমার হয়তো দরকার নেই। কাগজটা কাঙ্গু নিয়ে চলে যায়। এরপর সোইন বাড়ি ফিরে আসে। বুঝতে পারে না ওর সাথে কি হচ্ছে, কারণ ওর সেই কথাগুলো কিছুই মনে ছিল না। এরপর ও নিজের ডায়েরিতে লিখতে থাকে যে কেউ একটা আমার শরীরে রয়েছে, কিন্তু সেটা কে? হঠাৎই খানিকক্ষণ পর ওর চোখ লেগে যায়, ঘুম ঘুম পায়, কিন্তু ঠিক পর মুহূর্তেই ফিল করে ঘরের মধ্যে যেন কেউ একজন হাঁটাচলা করছে। ও যখন এগিয়ে যায়, দেখে খাতার মধ্যে অটোমেটিক উত্তর লেখা ছিল। ওখানে লেখা রয়েছে, তুমি আরও প্রশ্ন করো, তুমি কি জানতে চাও, আমি তোমায় সব বলবো। তো ধীরে ধীরে সোহিন আরও প্রশ্ন করতে থাকে। পরে আমরা দেখতে পাই ডিটেকটিভ চিওলমিন সহ আরও অনেক পুলিশ অফিসার খোঁজাখুঁজি করছে। আসলে দেখা হচ্ছে কারো শরীরে কোনোভাবে প্যারাসাইট আক্রমণ করেছে কিনা। পুলিশ দলের কেউ যদি সংক্রমিত হয়ে যায়, তাহলে তো বাকি সিটিজেনদের বাঁচানো মুশকিল হয়ে যাবে। এক্সরে রিপোর্টের মধ্য দিয়ে শরীরের চেক হয়ে যাওয়ার পর এটা বেরিয়ে আসে। এদিকে সোইন একটু একটু করে মনে করতে থাকে যে এক্স্যাক্টলি কি হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে ডায়েরিতে সমস্ত উত্তর লেখা রয়েছে। তারপর আমরা আবার দেখতে পাই ডিটেকটিভ চিওলমিন এখানে মিটিং ডেকেছে, যেখানে ওরা অবাক হয়ে যায় এত লোককে কি জন্য এখানে লিড পুলিশ অফিসার চংকিয়ন ডেকেছে। পুলিশ অফিসার চংকিয়ন বলে, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমাদেরকে আজকে কিছু দেখাতে চাই। তোমরা এখানে এসেছো কিছু একটা দেখবার জন্য। তোমরা ভাবতেও পারছো না আজকে সকাল থেকে কি হতে চলেছে। এই পুরো টিমটাকে প্যারাসাইট আক্রমণ করা হয়েছে। সদ্যই ঘটনা ঘটেছিল একটা পার্টিতে। এই ভিডিওটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। এতে সকলে দেখে, কিন্তু বুঝতে পারে না এই প্রজাতিটা কি। এরপর একটা মৃত প্যারাসাইটকে দেখানো হয় যে এরা মানবদেহের শরীরে আক্রমণ করে। হঠাৎই প্যারাসাইট মানুষের শরীরে আক্রমিত হয়। প্রথমে ব্রেনটাকে খেয়ে নেয়, তারপর ব্রেনের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নিজের শরীরটাকে অদ্ভুতভাবে চেঞ্জ করে ফেলে। এরা মানুষের সোসাইটিতে মানুষের মতোই থাকে। ডিটেকটিভ চিওলমিনের মতো বাকি সকলেই এখানে অবাক ছিল। এদিকে সোইন বুঝতে পারে যে সেদিনও শরীরে একটা সংক্রমণ হয়েছিল। এখানে ওকে ডায়েরিতে যে উত্তরগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে লেখা রয়েছে সেদিন ওর শরীরে সংক্রমিত হওয়ার পর কি কি হয়েছিল। এতে পুলিশ অফিসার চংকিয়ন বলে যে এরা মানুষ নয়, ভয়ঙ্কর একটা প্রাণী। সেদিন প্যারাসাইটটি সোইনের শরীরে পুরোপুরি সংক্রমণ করতে পারেনি, যেহেতু শরীরে আগে থেকেই অনেক আঘাত ছিল। চংকিয়নও একই কথা বলে। এরা মানুষের শরীরে আঘাত করে, আর এদেরকে মারার সম্ভব একমাত্র শটগানের মতো অস্ত্র দিয়ে বা ছুরি দিয়ে। আর একটা জিনিস এদেরকে করা যায়, সেটা হচ্ছে এক্সরে রিপোর্ট। আচ্ছা, এক্সরে রিপোর্ট করলে কি করে বুঝবে? সেটা সম্ভব নয়। তাই এদের মাথার চুল ছেড়ে তুমি টেস্ট করতে পারো, কারণ এদের চুলগুলো ছেঁড়ার পর চুলগুলো আপনা আপনি ওদের কাছে ফিরে যায়। ওই চুলের মাধ্যমেই তুমি রিপোর্ট পেতে পারো, একমাত্র ওটাই হতে পারে। তাই এবার থেকে যখনই কাউকে সন্দেহ হবে, তোমরা চুল ছেড়ে রিপোর্ট করতে পারো। এগুলো শোনার পর সবাই একদম হতবাক হয়েছিল। এরপর একজন প্যারাসাইট আক্রান্ত লোককে দেখানো হয়, আর পুলিশ অফিসার চংকিয়ন বলেন, ইনি হচ্ছে আমার স্বামী, তো ভয় নেই, সে তোমাদের আক্রমণ করবে না। ওর মাস্কের ভেতরে একটা গ্যাস দেওয়া রয়েছে, যে কেমিক্যালের কারণে কোনোভাবে কোনো ক্ষতি করতে পারবে না। আর ওকে আমরা আটকে রেখেছি যাতে ওর দ্বারা আরও প্যারাসাইট ছড়াতে না পারে। আমরা সেগুলোকে যাতে জালে আটকাতে পারি। এবার সোইনের শরীরে থাকা প্যারাসাইট উত্তর দেয়, তুমি হচ্ছ মিউট্যান্ট, তুমি পুরোপুরি প্যারাসাইট নও, সেই জন্য তোমাকে বাকিরা মেরে ফেলতে পারে। তুমি সাবধানে থেকো। তোমার ফোনে একটা ভিডিও করেছি। এবার ভিডিওটা সোইনি দেখে ভয় পেয়ে যায়। নিজেকে এরকম ভয়ঙ্কর রূপে দেখে তার কান্না পেয়ে যায়। তারপর আমরা আবার চংকিয়নকে দেখি। চংকিয়ন বলে, আমি তোমাদের বারবার বলছি, যখন এরকম সাসপিসিয়াস কিছু দেখবে তখন সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে। তখন একজন ভদ্রলোক জিজ্ঞেস করে, মানুষের সাথে একটু বেশি কঠোর আচরণ করা হয়ে যাচ্ছে না তো? তখন নিজের কষ্টের কথা বলে চংকিয়ন বলে, আমার স্বামী আর মানুষ নেই,
ও জন্তুতে পরিণত হয়েছে। কষ্ট আমারও হয়, কিন্তু এরা চায় মানব জাতিকে পুরো পৃথিবী থেকে ধ্বংস করে সারা পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে। তাই আমাদের বাঁচার জন্য এটা করতেই হবে। এদিকে সোইনের মনটা ভেঙে যায়। সে বুঝতে পারে না যে তার সাথে কি হতে চলেছে এক্স্যাক্টলি। এর পরের ঘটনা দেখতে পাই, কাঙ্গু নিজের হাতে দামি ঘড়ি একটা দোকানে বিক্রি করছে। সেটার দামও 1.5 মিলিয়ন পায়, কিন্তু তাতেও ঠিক সন্তুষ্ট হয় না। এরপরে লোকটি বলে, আজকের দিনে কেউ এত দামি ঘড়ি পরে? তখন কাঙ্গু বলে যায় এটা একটা নকল ঘড়ি। তারপরে সে রাস্তা পার হয় আর কাউকে খোঁজার চেষ্টা করে। নিজের বোনের নষ্ট হয়ে যাওয়া ফোনটা দোকানে সারাতে দেয়। তারপর আরেকটা গাড়ির দোকানে যায়। সেখানে তার মোটরসাইকেলটা দেওয়া ছিল, ওটা খারাপ হয়ে গিয়েছিল। ওই ভদ্রলোকের দিকে সে হাঁ করে তাকিয়েছিল। যখন জিজ্ঞেস করে কতক্ষণ সময় লাগবে বাইকটা সারাতে, তখন ভদ্রলোক বলে কিছুক্ষণ পরেই। তুমি কিন্তু কোথাও যেও না, আশেপাশেই থেকো। আর লোকটির সাথে তার দরদামও হয়ে থাকে। এরপর এই লোকটিকে আমরা কাউকে ফোন করতে দেখি। এদিকে মোবাইলের দোকানে বোনের ফোন সারানো হয়ে যায়, আর সেই ভদ্রলোক জানায় ওকে কেউ একজন খুঁজছিল। সেই লোককে কিছু টিপস দিয়ে সারানো ফোনটা নিয়ে বাইকের দোকানে চলে আসে। বাইকের দোকানে লোকটি ওকে ঠকিয়ে দেয়। ওকে সেই গ্যাংয়ের টিমগুলোর কাছে খবর পাঠিয়ে দেয় যাদের দলের লিডারকে সে খুন করতে গিয়েছিল। এবার দলের লোকগুলো এখানে কাঙ্গুর পেছনে পড়ে যায়। কাঙ্গু এখানে একটি বাইক নিয়ে পালাবার চেষ্টা করে। বাজারের ভেতর থেকে নিজের বাইক নিয়ে যায়, আর লোকগুলো গাড়ি নিয়ে পিছন করতে থাকে। বিভিন্নভাবে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কিভাবে নিজেকে বাঁচাবে বুঝতে পারে না। যাই হোক, কোনো রকম এখান থেকে সে পালাতে পারে। গাড়ি থেকে নেমে তাকে একজন ধোলাই করে। তারপর বাইক নিয়ে সে অনেক দূরে চলে যায়। এখানে রাস্তার মধ্যে ও কাউকে ফোন করার কথা ভাবে, যে হয়তো তার বন্ধু। সেই লোকটিও ঠিকানা জিজ্ঞেস করলে ও এই মুহূর্তে ঠিকানা বলতে চায় না। বলে, আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও, আমার একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এরপর বলে, রাত 9টার মধ্যে তুমি আমার জন্য অমুক জায়গায় ওয়েট করবে। আর নিজের ছোট বোনের ছবিটা দেখে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুই কোথায় চলে গেলি? এরপরের দিন আমরা পুলিশ স্টেশনে দেখি, যেখানে একজন পুলিশ ভদ্রলোক লিড পুলিশ অফিসার চং ইয়নের কাছে কিছু ফাইল দিতে চায়। চং ইয়নকে গিয়ে বলে, ম্যাডাম, আপনার জন্য কিছু ফাইল এনেছি। হয়তো এরা প্যারাসাইট দলের হতে পারে। আমি আপনার বড় ফ্যান। আপনি তো প্রফেসর হতে পারেন। এই বইটা আপনার সম্মানে লেখা। আপনি কি বইটা একটা সাইন করে দেবেন? চং ইয়ন হাসি মুখে সাইন করে দেয়, কারণ ও একজন বড় লেভেলের পুলিশ অফিসার ছিল। তারপর চং ইয়নের আরও অনেক প্রশংসা করতে থাকে। ওই পুলিশ অফিসার যাওয়ার আগে নিজে চং ইয়নকে নিজের অ্যাড্রেস দিয়ে যায়। যে কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে খবর দেবেন। মানবজাতির স্বার্থে আমি সব কিছু করতে রাজি। তারপর আমরা এখানে শপিং মলে সোইনকে দেখি। সোইন অন্যমনস্ক হয়ে থাকে। সে আজকে খেয়ালই করে না যে ওর সাথে শপিং মলে ডিটেকটিভের দেখা করতে এসেছে। ডিটেকটিভ চিওলমিন ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, কারণ চিওলমিনের কোথাও একটা সন্দেহ ছিল যে সোইনকে হয়তো প্যারাসাইট আক্রমণ করেছে। তাই ও কায়দা করে বলে, তোমার মাথায় একটা পাকা চুল দেখছি। তারপর মাথা থেকে চুল ছিঁড়ে নিচে লুকিয়ে নেয়। এরপর সোইনের সাথে নর্মাল গল্প করতে থাকে আর বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে অবশ্যই খবর দিও। হঠাৎ করে সোইনের কানে আবার শব্দ হতে থাকে, আর তখন সে একটা ছেলেকে দেখতে পায়। ডিটেকটিভ চিওলমিন বলে, তুমি কি ছেলেটিকে চেনো? সোইন বলে, না। এরপর ওকে বলে, তুমি নিজের কাজে থেকে ফ্রি হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে একদিন ডিনার করব। আর ডিটেকটিভ তাকে একটা সুন্দর চাবির রিং দিয়ে চলেও যায়। সেটা দেখে সোইনি অনেক খুশি হয়, কারণ ওর আপন বলতে সেরকম কেহ ছিল না। পরে আমরা কাঙ্গুকে দেখতে পাই যে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। খাবার দাবার নিয়েও সে চার্চের কাছে অপেক্ষা করছে। সোইন বাড়ি ফেরার সময় এখানে কাঙ্গুর বড় বোন আর আরেকজন তাকে ওদের গাড়িতে করে তুলে নেয়। বলে, আমাদের বাড়িতে চলে এসো, দরকার আছে। এখানে কাঙ্গু নিজের ফোনের ক্যামেরা অন করে দেখার চেষ্টা করে। এবার গাড়ি করে যেতে যেতে এখানে সোইনকে এরা বোঝাতে থাকে যে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রজাতিকে বাঁচানো। তার জন্য সেজিন চার্চে একটা মিটিং ডাকা হয়েছে। গাড়ি থেকে সোইনকে নামতে দেখে এখানে কাঙ্গু অবাক হয়ে যায় যে এই মিউট্যান্টকে তো বারণ করেছিলাম আসতে, কেন এসব ঝামেলার মধ্যে এসেছে। এদিকে বন্ধু 9টায় গ্যাস স্টেশনে তার জন্য অপেক্ষা করবে বলে টেক্সট করে দেয়। এরপর এখানে কাঙ্গু এগিয়ে যায়। সোইন এখানে মিটিংয়ে দেখতে পায় যে কিম প্রজাতি এরা এখানে মিটিং করছে, আর ওদের দলের মধ্যে কেউ একজন পুলিশের আন্ডারে ছিল। তিনি এখানে বলে যায় যে নিজের প্রজাতিকে রক্ষা করার জন্য আমাদের নিজেদের বাঁচাতে হবে, নইলে পুলিশ আমাদের সকলকে মেরে ফেলবে। তাই এখানে যারা প্যারাসাইট ছিল সকলে মিলে একত্রিত হয়েছিল শুধু নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য আর নিজেদের প্রজাতিকে বাঁচানোর জন্য। তার জন্য ওরা মানুষ খুন করতে দুবার ভাববে না। তারপর আমরা কাঙ্গুকে দেখি। কাঙ্গু একটা ফাঁকা জায়গায় দেখতে পায়, ফাঁকা গুদাম ঘরের মতো। সেটার ভিতরে নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে ঢুকে যায়।
জায়গাটা একটু অদ্ভুত, স্বেচ্ছেতে ধরনের ছিল। তারপরে ও দেখতে শুরু করে অনেক মৃতদেহ, যেগুলো প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল, প্রচুর মৃতদেহ। এবার ওগুলো দেখতে দেখতে সে ভেতরে প্রবেশ করে, কিন্তু হঠাৎ করে ফিল করে কেউ যেন একটা দরজা খুলছে। এই ছেলেটাও একটা প্যারাসাইট ছিল। তো এই ভেতরে ঢোকার পরই নিজের মাথা থেকে একটা অদ্ভুত রকমের চোখ লম্বা করে বের করে চারদিকে সার্চ করতে থাকে। তো এই শরীরের কাছাকাছি গেলে ও বুঝতে পারতো না, কিন্তু লম্বা চোখ যে জায়গাটা বেরিয়েছিল সেটা দিয়ে সারা ঘরও সার্চ করেছিল। এরপর কিম প্রজাতির হেড সেখানে আরও বলছিল যে আমাদের অর্গানাইজেশনকে বাঁচাতে হবে, নিজেদেরকে সার্ভাইভ করতে হবে মানুষের সাথে আমাদের লড়াই। মানুষ আমাদের থেকে বেশি শক্তিশালী নয়, তো আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে ওদেরকে শেষ করতেই হবে। এভাবে কথা বলতে বলতে কাঙ্গু এখানে খেয়াল করে যে তাকে নিজেকে বাঁচাতেই হবে। তো এখানে যেতে যেতে পায়ের কাছে কিছু একটা পড়ে যায়, যেটা শব্দ করলেই সে মুশকিলে পড়বে। কিন্তু হঠাৎই মোবাইলের ফ্ল্যাশ একটা মেয়ের মুখের কাছে যায়, যার মুখটা একেবারেই তার ছোট বোনের মতো ছিল। তো পার্ট 1 এখানেই সমাপ্ত হলো। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।